আসসালামু আলাইকুম। আগের ক্লাসে আমরা পশ্চিমবঙ্গের চা চাষ সম্পর্কে আলোচনা করেছিলাম এবং আমাদের পশ্চিমবঙ্গের কৃষিকাজটা মানে কৃষিকাজের যে পার্টটা সেটা পুরোটাই শেষ হয়ে গেছিল। আর আমি বলেছিলাম যে পশ্চিমবঙ্গের যে শিল্প সেটা আমরা পরের ক্লাসে শুরু করব। তো আজকে দেখো আমরা পশ্চিমবঙ্গের শিল্প শুরু করব। পশ্চিমবঙ্গের শিল্প বলতে প্রথমে খনিজ ভিত্তিক ধাতব শিল্প যেটা আছে লৌহ ও ইস্পাত শিল্প, সেটাই আজকে আমরা আলোচনা করব। তো লৌহ ও ইস্পাত শিল্প তোমরা সকলেই জানো যে বর্তমান জীবনে সভ্যতার মূল হচ্ছে, সভ্যতার মূলেই রয়েছে লৌহ ও ইস্পাত শিল্প, তাই তো? আমাদের দৈনন্দিন জীবনে এই লোহার ব্যবহার খুব বেশি এবং এই লোহা খুবই গুরুত্বপূর্ণ। তো সেই জন্যই বর্তমান যুগকে লৌহ যুগ বলা হয় এবং এই সভ্যতাকে লৌহ সভ্যতাও বলা হয়, যেহেতু এই লোহা দিয়ে দেখো কৃষিকাজের বিভিন্ন ধরনের যন্ত্রপাতি, কলকারখানার বিভিন্ন যন্ত্রপাতি, তারপর রেল লাইনের বিভিন্ন যন্ত্রপাতি এবং এরোপ্লেন, উড়োজাহাজ, তারপর জলজাহাজ, এই সব কিছুর বিভিন্ন ধরনের যন্ত্রপাতি তৈরি করার জন্য, রান্নার কাজে যেসব আমরা ব্যবহার করি সেই সবের জন্যও আমাদের লৌহ ও ইস্পাত শিল্প খুবই দরকার, খুবই প্রয়োজনীয়, তাই তো? তো প্রথমে আমরা লৌহ ও ইস্পাত শিল্পের গুরুত্বটা আমরা একটু বলবো। তো দেখো, লৌহ ও ইস্পাত শিল্প হচ্ছে একটি খনিজ ভিত্তিক ধাতব শিল্প। এই শিল্পে উৎপাদিত লৌহ ও ইস্পাত সমস্ত ধাতুর মধ্যে সর্বাধিক ব্যবহৃত হয়। আর মানুষের দৈনন্দিন জীবনে প্রতি মুহূর্তে লোহার ব্যবহার তোমরা তো দেখতেই পাচ্ছ। তো সেই জন্যই বর্তমান যুগে লৌহ যুগ বলা হয় এবং বর্তমান যে সভ্যতা, আধুনিক সভ্যতা, সেটাকে বলা হয় লৌহ সভ্যতা, যেহেতু লোহার ব্যবহার এত বেশি। আবার দেখো, লৌহ ও ইস্পাত শিল্পকে সকল শিল্পের মূলও বলা হয়, যেহেতু এই যে বললাম বিভিন্ন কলকারখানায়, ছোট বড় কলকারখানা এবং রেলের বিভিন্ন যন্ত্রাংশ তৈরি করতে লোহার দরকার হয়। তো সেই জন্যেই লৌহ ইস্পাত শিল্পকে সকল শিল্পের মূল বলা হয় এবং আধুনিক যন্ত্রশিল্পের মেরুদণ্ডও বলা হয়। দেখো এখানে আমরা বেশ কয়েকটা নতুন শব্দ পেলাম, যেমন লৌহ সকল শিল্পের মূল, আধুনিক যন্ত্রশিল্পের মেরুদণ্ড, এরকম এগুলো থেকে অনেক শর্ট কোশ্চেন হবে। তো এই ছোট ছোট যে শব্দগুলো, এগুলো তোমরা ভালো করে মনে রাখবে, যে সকল শিল্পের মূল কাকে এবং কেন বলে, আধুনিক যন্ত্রশিল্পের মেরুদণ্ড কোন শিল্পকে বলে এবং কেন বলে, এগুলো তোমরা মনে রাখবে ভালো করে। তো দেখো, বিশ্বের সব শিল্পের প্রাথমিক ভিত্তি হচ্ছে লোহা এবং ইস্পাত, তাই তো? যেমন আমি বললাম যে কারখানা নির্মাণ কাজে, কারখানার বিভিন্ন যন্ত্রপাতি, কৃষির উপকরণ, যানবাহন তৈরি করতে, গৃহস্থালির উপকরণে, গৃহ নির্মাণের জন্য, বিদ্যুতের বিভিন্ন যন্ত্রপাতি তৈরি করতে, তো এই সব কিছু শিল্পের কাঁচা মাল হচ্ছে লোহা এবং ইস্পাত। আবার দেখো, যে কোনো দেশের শিল্পোন্নতি ও অর্থনৈতিক বিকাশের মাপকাঠি হচ্ছে মাথাপিছু ইস্পাত ব্যবহার, তাই তো? তো তাহলে আমরা দেখো এইসব থেকে আমরা বুঝতে পারছি যে বর্তমান জীবনে লৌহ ইস্পাত শিল্পের গুরুত্ব কতটা বেশি। এরপর আমরা লৌহ ইস্পাত শিল্পের কাঁচামালটা একটু জানবো, যে কি কি কাঁচামাল এই শিল্পে ব্যবহার করা হয়। দেখো, এই শিল্প হচ্ছে ভার হ্রাসশীল শিল্প। এবার তোমাদের এরকম একটা কোশ্চেন আসতে পারে যে লৌহ ইস্পাত শিল্পকে ভার হ্রাসশীল শিল্প বলে কেন? তো দেখো, ভার হ্রাসশীল শিল্প হচ্ছে যে শিল্পে আমরা যতটা কাঁচামাল ব্যবহার করি তার থেকে অনেক কম পরিমাণে দ্রব্য উৎপন্ন হয়, তো সেটাকে বলা হয় ভার হ্রাসশীল শিল্প বা শেকড় আলগা শিল্প। তো দেখো, লৌহ ও ইস্পাত শিল্পে কি হয়, যতটা পরিমাণ কাঁচামাল ব্যবহার করা হয়, যেমন 4.5 টন যদি কাঁচামাল আমরা ব্যবহার করি, 4.5 টন যদি কাঁচামাল আমরা নিই, তাহলে 1 টন ইস্পাত তৈরি হয়। তাহলে দেখতে পাচ্ছি আমরা যে কাঁচামালের থেকে অনেক কম পরিমাণে আমরা দ্রব্যটা পাচ্ছি। তো সেই জন্যেই এই শিল্পটাকে বলা হয় ভার হ্রাসশীল শিল্প। বুঝতে পেরেছো আশা করছি ভার হ্রাসশীল শিল্পটা কি? তো লৌহ ইস্পাত শিল্প হচ্ছে একটা ভার হ্রাসশীল শিল্প। তো এই শিল্পের মূল কাঁচামাল কি? এই শিল্পের মূল কাঁচামাল হচ্ছে আকরিক লোহা এবং স্ক্র্যাপ, এবং জ্বালানি হিসাবে কয়লা ও অক্সিজেন ব্যবহৃত হয়। বিজ্ঞালক হিসাবে
চুনাপাথর, ডলোমাইট এগুলো ব্যবহৃত হয়। এবং লোহা সংকর তৈরিতে ম্যাঙ্গানিজ, ক্রোমিয়াম, নিকেল, মলিবডেনাম, টাংস্টেন, কোবাল্ট এগুলো ব্যবহৃত হয়। এছাড়াও দস্তা, টিন, জল, বালি এগুলোতে ব্যবহৃত হয়। এখন আমরা পশ্চিমবঙ্গে লৌহ ইস্পাত শিল্প এবং পশ্চিমবঙ্গে লৌহ ইস্পাত শিল্পের যে বিকাশ কিভাবে হলো সেটা একটু আমরা জানবো। দেখো, পশ্চিমবঙ্গে এই লৌহ ইস্পাত শিল্প হচ্ছে পশ্চিমবঙ্গের একটা অগ্রণী শিল্প। 1874 সালে ভারতে প্রথম লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্র যেটা গড়ে ওঠে, লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র পশ্চিমবঙ্গের কুলটি বার্নপুরে গড়ে ওঠে। কুলটিতে বরাকর আয়রন ওয়ার্কস কোম্পানি সেটা কুলটিতে প্রথম গড়ে ওঠে 1874 সালে। তারপরে 1918 সালে হীরাপুরে একটা ইস্পাত কারখানা গড়ে ওঠে যেটার নাম হচ্ছে স্টিল কর্পোরেশন অফ বেঙ্গল। তারপরে 1937 সালে বার্নপুরে ইস্কো নামে একটা ইস্পাত শিল্প কেন্দ্র গড়ে ওঠে। দেখো, এখানে আমি বেশ কয়েকটা শিল্পের নাম লিখেছি, মানে এগুলো হচ্ছে বড় বড় ইস্পাত কোম্পানির নাম, যেমন ইস্কো, এইচসিএল, সেল এগুলো। তো বিভিন্ন সময়ে এই প্ল্যান্টগুলো যেগুলো গড়ে উঠেছে, যেগুলো নাম আমি বললাম, তো বিভিন্ন সময়ে গড়ে উঠেছে এবং বিভিন্ন সময়ে এগুলো আরো বড় হয়েছে, সম্প্রসারিত হয়েছে। তো এর মধ্যে দুটি শিল্পকেন্দ্র, বৃহৎ শিল্পকেন্দ্র হচ্ছে দুর্গাপুরে যে ইস্পাত কারখানা রয়েছে, এবং কুলটি, হীরাপুর, বার্নপুরে একটা রয়েছে যেটা হচ্ছে একটা শঙ্কর ইস্পাত কারখানা। এছাড়াও দুর্গাপুরে 50টি স্পঞ্জ আয়রন কারখানাও রয়েছে। এছাড়া বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়াতে এবং কলকাতাতেও অসংখ্য ছোট ছোট এবং মাঝারি ইস্পাত শিল্পকেন্দ্র গড়ে উঠেছে। তো ছোট ছোট ইস্পাত শিল্পের কেন্দ্রগুলো আমরা একটু জানলাম। এরপর আমরা জানবো যে এই যে দুর্গাপুর অ্যালয় স্টিল প্ল্যান্ট, এটা হচ্ছে দুর্গাপুরের একটা স্টিল প্ল্যান্ট, এবং এখানে অবস্থিত হিন্দুস্তান স্টিল লিমিটেড, এই দুটো হচ্ছে বিখ্যাত ইস্পাত কারখানা। তো এই শিল্পটা পশ্চিমবঙ্গের কোথায় গড়ে উঠেছে, কেন গড়ে উঠেছে, তো গড়ে ওঠার কারণ কি, সেগুলো আমরা একটু বলবো। তো দেখো, দুর্গাপুর অ্যালয় স্টিল প্ল্যান্ট এবং হিন্দুস্তান স্টিল লিমিটেড এটা গড়ে উঠেছে পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে দামোদর নদীর তীরে। দেখো, এখানে আমি পশ্চিমবঙ্গের যে দক্ষিণবঙ্গটা সেটা ছবিটা এঁকে আমি লিখেছি। দেখো, দেখিয়েছি, এখানে আছে কুলটি, এটা হচ্ছে আসানসোলেও ইস্পাত কারখানা গড়ে উঠেছে বেশ কয়েকটা, আর এটা হচ্ছে দুর্গাপুর, এখানে দেখতে পাচ্ছ। তো এই স্টিল প্ল্যান্টটা এই দুর্গাপুরে গড়ে উঠেছে। তো এই স্টিল প্ল্যান্টটি ব্রিটিশ ইস্কন কোম্পানির সহযোগিতায় দ্বিতীয় পরিকল্পনাকালে, মানে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা সময় 1959 সালে স্থাপিত হয়। পঞ্চবার্ষিকী পরিকল্পনা বলতে এখানে লেখা আছে যে দ্বিতীয় পরিকল্পনা, এখানে বলা হয়েছে যে দ্বিতীয় পরিকল্পনাকালে গড়ে উঠেছে। তো দ্বিতীয় পরিকল্পনা বলতে ভারতের অনেকগুলো পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয় 5 বছর পর পর। তো তার মধ্যে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটা, সেখানে এই স্টিল কোম্পানি স্থাপন করার কথা বলা হয় আর কি। এটা আরও পরবর্তীকালে তোমরা ভালো করে জানবে পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলো কি। তো যাই হোক, 1962 সালে এই স্টিল কোম্পানিতে উৎপাদন শুরু হয়। তারপর 1965-তে এবং 1992 সালে এই স্টিল প্ল্যান্টে উৎপাদন আরও বৃদ্ধি করা হয় এবং এই প্ল্যান্টটাকে আরও বড় সম্প্রসারণ করা হয়। এই শিল্পের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই শিল্প বলতে এই স্টিল প্ল্যান্টের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটা একটা কয়লা ভিত্তিক রাষ্ট্রায়ত্ত ইস্পাত এবং শঙ্কর ইস্পাত তৈরির কারখানা। আর এই যে স্টিল প্ল্যান্টটা, এটাকে বলা হয় ভারতের রুর। দুর্গাপুরকে ভারতের রুর বলা হয়, এটা তো তোমরা জানো সকলে। তো এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন যে দুর্গাপুরকে ভারতের রুর কেন বলা হয়। তো দেখো, এই স্টিল প্ল্যান্টটা দুর্গাপুরে রয়েছে এবং এই জন্যই দুর্গাপুরকে ভারতের রুর বলা হয়। তো এটার একটা বিশেষ কারণ আছে যে দুর্গাপুরকে ভারতের রুর বলা হচ্ছে কেন, যে জার্মানির একটা শহর হচ্ছে রুর। রুর হচ্ছে একটা জার্মানির শিল্পাঞ্চল, একটা শহর। তো সেই রুর শহরের সঙ্গে দুর্গাপুর শহরের বেশ কিছু মিল রয়েছে।
তো দুর্গাপুরের সঙ্গে রুর শহরের বিশেষ মিল থাকার জন্য দুর্গাপুরকে ভারতের রুর বলা হয়। তো কি কি মিল রয়েছে সেইগুলো একটু আমরা জানবো, এটা তোমাদের 3 নম্বর কোশ্চেন হতে আসতে পারে। জার্মানি রাইন নদী এবং তার 2 উপনদী রুর এবং লিপে নদীর সংযোগস্থলে রুর শিল্পাঞ্চল গড়ে উঠেছে। ঠিক একই রকমভাবে দামোদর নদীর তীরে দুর্গাপুর শিল্পাঞ্চল গড়ে উঠেছে। তো এটা একটা মিল, যেমন রাইন নদীর তীরে রুর শিল্পাঞ্চল গড়ে উঠছে জার্মানি, ঠিক ভারতে কি হচ্ছে, দামোদর নদীর তীরে দুর্গাপুর শিল্পাঞ্চল গড়ে উঠছে। এবং এই যে রুর শিল্পাঞ্চল, রুর অঞ্চলের এসেন, ডটমুন্ড, ডুসেলডর্ফ, ডুইসবার্গ এসব ইস্পাত কারখানা গড়ে উঠেছে। ঠিক একইভাবে দুর্গাপুরকে কেন্দ্র করেই বৃহৎ এবং মাঝারি বেশ কয়েকটি ইঞ্জিনিয়ারিং, সার শিল্প, সিমেন্ট শিল্প এইসব শিল্প গড়ে উঠেছে। তো এরকমও আরও একটা মিল রয়েছে। তারপর দেখো রুর অঞ্চলে যে রাইন নদী উপত্যকা, রাইন নদীর উপত্যকার উন্নত পরিমাণে বিটুমিনাস জাতীয় কয়লা উত্তোলন করা হয়, আর সেই কয়লাটা রুর শিল্পাঞ্চলে বিভিন্ন ইস্পাত কারখানায় ব্যবহার করা হয়। ঠিক একই রকমভাবে দামোদর নদী উপত্যকায় যে কয়লা পাওয়া যায় সেটা দুর্গাপুর শিল্পাঞ্চলে ব্যবহার করা হয়। তো এটা হচ্ছে রুর অঞ্চলের সঙ্গে দুর্গাপুরের একটা মিল। আর একটা কারণ হচ্ছে রাই নদী উপত্যকা থেকে যে কয়লাটা অন্য জায়গায় রপ্তানি করা হয়, ঠিক সেই জায়গা থেকে যখন ওই রেলে করে তো কয়লাটা নিয়ে যাওয়া হয়, তাই না? তো সেই কয়লাটা যখন নিয়ে যাওয়া হয়, ওই কয়লাটা ওখানে রপ্তানি করে আবার যখন রেলটা ফিরে আসে তখন ওই অঞ্চলের কয়লাও আমদানি করা হয়। ঠিক একই রকমভাবে দুর্গাপুরের যে দামোদর নদীর কয়লাটা, সেটা ঝরিয়া অঞ্চলে যখন রপ্তানি করা হয়, সেই অঞ্চল থেকে যখন ট্রেনটা ফিরে আসে তখন ওই অঞ্চলের লোহাটাকেও আমদানি করা হয়। তো এরকম বেশ কিছু মিল থাকার জন্য রুর অঞ্চলের সঙ্গে ভারতের দুর্গাপুরের বেশ কিছু মিল থাকার জন্য দুর্গাপুরকে ভারতের রুর বলা হয়। আশা করছি এটা বুঝতে পেরেছো। এরপর আমরা এই যে শিল্পাঞ্চল দুর্গাপুর অ্যালয় স্টিল প্ল্যান্ট এবং হিন্দুস্তান স্টিল লিমিটেড, এটা গড়ে ওঠার কারণগুলো আলোচনা করব, কেন গড়ে উঠেছে। তো প্রথমত আমরা সকলেই জানি যে মানে কোনো একটা অঞ্চলে শিল্প গড়ে ওঠার কারণ কি কি আমরা অনেকেই একটু হলেও জানি। এইটা আমি যেটা বলছি সেটা তোমরা কিন্তু কেউ মুখস্থ করবে না, তোমরা ভালো করে শুনবে, ব্যাপারটা ভালো করে বুঝবে এবং নিজের মতো করে লিখবে। দেখো আমরা যদি বেশ কিছু টাকা থাকে আমার কাছে এবং আমি যদি কোথাও বাড়ি তৈরি করার কথা ভাবি, তাহলে আমরা বাড়ি সেই জায়গাতেই করব যেখানে আমি বিশেষ সুযোগ সুবিধা পাবো, তাই না? ধরে নাও আমার কাছে বেশ কিছু টাকা আছে এবং আমি এমন কোনো জায়গায় বাড়ি তৈরি করব না যেখানে জল পাওয়ার সুবিধা নেই, যেখানে বিদ্যুৎ পাওয়ার সুবিধা নেই, এরকম জায়গায় করব না, কোনো মরুভূমিতে গিয়েও করব না, তাই না? আমি বাড়ি সেখানেই করব যেখানে দেখব যে আমি সহজেই জল পাচ্ছি, কাছাকাছি বাজার রয়েছে, তারপর বিদ্যুৎ পাওয়ার সুবিধা রয়েছে, যোগাযোগ ব্যবস্থার সুবিধা রয়েছে, তাই না? তো এইসব সুযোগ সুবিধা দেখেই আমি সেখানে বাড়ি তৈরি করব। ঠিক একই রকমভাবে শিল্পটাও কিন্তু অনেকটা এরকমই, ওই শিল্প যে সেখানেই স্থাপন করা হয় যেখানে ওই শিল্প গড়ে ওঠার অনুকূল পরিবেশ থাকে। যেমন ধরো পরিবহন থাকবে, তারপর ওখানকার ওই শিল্পে যে কাঁচা মালগুলো, সেই কাঁচা মাল যেগুলো দরকার হয় সেই কাঁচা মাল সহজে পাওয়া যাবে, জল পাওয়ার সুবিধা থাকবে, তবেই না সেখানে শিল্প গড়ে উঠবে, তাই না? তো ঠিক একই রকমভাবে এই শিল্প গড়ে ওঠার কারণগুলো একটু আমি বলছি। দেখো প্রথমে আমি বলবো যে কাঁচা মাল পাওয়ার সুবিধা। তো এই শিল্পের জন্য কি কি কাঁচা মাল পাওয়া যায়? প্রথমত দেখো আকরিক লোহা। তো এই আকরিক লোহা, এই শিল্পের জন্য প্রয়োজনীয় যে আকরিক লোহা সেটা কোত্থেকে পাওয়া যায়? উড়িষ্যার বোলানি এবং গড়িমহিষানি এবং ঝাড়খণ্ডের গোয়া, নোয়ামুন্ডি থেকে আকরিক লোহা পাওয়ার সুবিধা রয়েছে। তারপর দেখো এই দুর্গাপুর অ্যালয় স্টিল প্ল্যান্টে আর একটা কাঁচামাল হচ্ছে কোক কয়লা। স্টিল প্ল্যান্টে তো কোক কয়লারও দরকার হয়, তাই না? প্রচুর পরিমাণে কয়লা দরকার হয়। তো দেখো রানীগঞ্জ এবং তার কাছাকাছি যে ঝরিয়া রয়েছে, ঝরিয়ার যে কয়লা খনি রয়েছে, রানীগঞ্জ এবং ঝরিয়া কয়লা খনি থেকে প্রচুর পরিমাণে কয়লা পাওয়ার সুবিধা থাকায় এই শিল্প গড়ে উঠতে পেরেছে। এছাড়া দেখো চুনাপাথর ও ডলোমাইট, ম্যাঙ্গানিজ এসব প্রাপ্তির সুবিধা রয়েছে উড়িষ্যার বীরমিত্রপুর, হাতিবাড়ি। তারপর ম্যাঙ্গানিজ দেখো উড়িষ্যার কেওনঝড়ের প্রচুর পরিমাণে পাওয়া যায়। তো এইসব কাঁচামালগুলো যেহেতু আমরা আশেপাশেই অঞ্চল থেকে পাচ্ছে, মানে এই দুর্গাপুরের কাছাকাছি অঞ্চলগুলো থেকে পাওয়া যাচ্ছে, সেই জন্যে এই শিল্পটা গড়ে উঠতে পেরেছে। তারপর দেখো এই শিল্প গড়ে ওঠার জন্য প্রচুর পরিমাণে জল প্রয়োজন হয়, যেটা দামোদর নদ থেকে পাওয়া যায়।
যেহেতু কাছাকাছি দামোদর নদ রয়েছে, তো দামোদর নদের জল পাওয়ার সুবিধা এই শিল্পটাকে আরও গড়ে উঠতে সাহায্য করেছে। তারপর দেখো, শিল্প গড়ে ওঠার জন্য বিদ্যুৎ প্রয়োজন হয়। তো এই শিল্পের নিজস্ব বিদ্যুৎ এবং ডিভিসির যে তাপ ও জলবিদ্যুৎ সরবরাহ, তো সেটা কিন্তু এই শিল্পকে আরও উন্নতির দিকে উন্নতি লাভ করতে সাহায্য করেছে। তারপর দেখো, এই অঞ্চলের পরিবহন ব্যবস্থা খুবই ভালো। এখানে রেলপথ, তারপর দামোদর নদের খালপথের দ্বারা ভারতের বিভিন্ন স্থানের সঙ্গে পরিবহনের সুযোগ সুবিধা রয়েছে। তো তার ফলে কাঁচা মাল আমদানি করা এবং এই শিল্পজাত দ্রব্য বিভিন্ন রাজ্যে রপ্তানি করার যে সুযোগ সুবিধা রয়েছে, তার ফলে এই শিল্প গড়ে উঠতে পেরেছে। এছাড়াও দেখো, কাছাকাছি কলকাতা বন্দর এবং হলদিয়া বন্দরের অবস্থান এই শিল্পটাকে গড়ে উঠতে সাহায্য করেছে। এরপর আমরা জানবো যে এই শিল্পের উৎপাদন ক্ষমতা কীরকম। এই শিল্পকেন্দ্রে এই যে দুর্গাপুর অ্যালয় স্টিল প্ল্যান্টে প্রতি বছরে 18 লক্ষ টন ইস্পাত পিণ্ড তৈরি হয় এবং প্রায় 3.5 লক্ষ টন লোহা পিণ্ড তৈরি হয় এবং প্রায় 4.5 লক্ষ টন বিক্রয়যোগ্য ইস্পাত তৈরি হয় এই স্টিল প্ল্যান্ট থেকে। এরপর আমরা আরও একটা স্টিল প্ল্যান্ট সম্পর্কে জানবো, সেটা হচ্ছে ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি, যেটার নাম হচ্ছে ইসকো। এখানে আমি লিখেছি দেখো, ইসকোর ফুল ফর্মই হচ্ছে ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি, আর কুলটি, হীরাপুর, বার্নপুর। তো এই শিল্পটা কোথায় গড়ে উঠেছে? এটাও কিন্তু এই শিল্পটা যেমন বললাম আমি, পশ্চিম বর্ধমান জেলায় দুর্গাপুরে গড়ে উঠেছে। আর ইন্ডিয়ান আয়রন স্টিল কোম্পানি এবং কুলটি, হীরাপুর, বার্নপুরটা হচ্ছে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে গড়ে উঠেছে। এখানে দেখো, আমি একটা ছবি এঁকেছি, সেখানে বলেছি আসানসোল। তো এখানে আমি লিখেছি দেখো, ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি, যার ফুল ফর্ম হচ্ছে ইসকো, কুলটি, হীরাপুর, বার্নপুর, যেটি এই শিল্পকেন্দ্রটা মানে ইস্পাত শিল্পকেন্দ্রটা গড়ে উঠেছে আসানসোলে, পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে। আগেরটা যেটা আলোচনা করলাম আমি, সেটা বললাম দুর্গাপুরে, আর এটা হচ্ছে আসানসোল। আর আমরা জানি যে আসানসোল এবং দুর্গাপুর হচ্ছে কাছাকাছি অবস্থিত, তাই না? তো দেখো, আগের যে ইস্পাত শিল্পকেন্দ্রটা গড়ে উঠেছে, সেই শিল্পকেন্দ্র গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো এবং এই শিল্পকেন্দ্র গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো, এরকম যদি কোশ্চেন আসে, তো দুটো কোশ্চেনের অ্যান্সার কিন্তু একই হবে। তোমরা শুধু বিষয়টা ভালো করে বুঝে পড়ে নাও, কারণ দেখো, এই দুটো শিল্পকেন্দ্র কাছাকাছি অবস্থান করছে এবং এই শিল্পের জন্য যেখান থেকে কাঁচামাল আমদানি করা হচ্ছে, ঠিক সেখান থেকে আসানসোল শিল্পকেন্দ্রে কাঁচামাল আমদানি করা হচ্ছে, তাই না? আর পরিবহন ব্যবস্থা তাই একই। আর দামোদর নদীর জল এই শিল্পকেন্দ্রেও পাওয়া যাচ্ছে, এই শিল্পকেন্দ্রেও ব্যবহার করা হচ্ছে। তো একই, বিষয়টা হচ্ছে একই, দুটো শিল্পকেন্দ্র গড়ে ওঠার কারণই হচ্ছে একই, কিন্তু আলাদা আলাদা কোশ্চেন তোমাদের আসতে পারে। তো তোমরা কিন্তু অ্যান্সারটা একটাই ভালো করে বুঝে পড়বে, তাহলে তোমরা নিজেদের মতো করে দুটো অ্যান্সারে লিখতে পারবে। এমনকি এইখান থেকে যদি তোমাদের এরকম কোশ্চেন আসে যে পশ্চিমবঙ্গে লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র গড়ে ওঠার কারণ আলোচনা করো, বা পশ্চিমবঙ্গে লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রগুলো কেন গড়ে উঠেছে, তো তখনও তোমরা কিন্তু এই অ্যান্সারই লিখবে। এই একটাই ভালো করে তোমরা বুঝে নেবে, নিজেদের মতো করে লিখতে পারবে। তখন তোমরা পশ্চিমবঙ্গে যদি লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র গড়ে ওঠার কারণ তোমাদের আসে, তখন তোমরা এইটা লিখতে পারো যে এই যে ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি গড়ে উঠেছে আসানসোল এবং দুর্গাপুরে, যেটা গড়ে উঠেছে আমি বললাম কিছুক্ষণ আগে আলোচনা করলাম যেটা। তো এই শিল্পকেন্দ্রগুলো গড়ে উঠেছে এই হিন্দুস্তান স্টিল লিমিটেড এবং দুর্গাপুর অ্যালয় স্টিল প্ল্যান্ট এবং ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি, এটা গড়ে উঠছে আসানসোলে। তো এইসব শিল্পকেন্দ্রগুলো গড়ে উঠেছে পশ্চিমবঙ্গে, এবং পশ্চিমবঙ্গের এই শিল্পকেন্দ্রগুলো গড়ে ওঠার কারণগুলি হলো, তারপরে তোমরা নিজেদের মতো করে পয়েন্টগুলো লিখবে। তো দেখো, আমি আগে পয়েন্ট যেটা বললাম ঠিক এখানেও তাই একই হবে, শুধুমাত্র অবস্থানটা একটু চেঞ্জ হয়ে যাবে। আগেরটা ছিল দুর্গাপুর আর এটা হচ্ছে আসানসোল। আর এখানকার স্থাপন এবং উদ্যোগটা একটু আলাদা, সেটা আমি বলে দিই। সেটা হচ্ছে দেখো, 1874 সালে কুলটিতে বরাকর আয়রন কোম্পানি গড়ে ওঠে এবং 1918 সালে হীরাপুরে স্টিল কর্পোরেশন অফ বেঙ্গল এবং 1937 সালে বার্নপুরে ইসকো বেসরকারি উদ্যোগে গড়ে ওঠে।
তারপরে 1952 সালে এই 3টি কারখানায় একসঙ্গে যুক্ত হয়ে ইস্কো নামে পরিচিত হয় এবং 1972 সালে জাতীয়করণ হয় এবং 2007 সালে সেল এটিকে অধিগ্রহণ করে। সেল এটাকে নিজের আওতায় নিয়ে নেয়। সেল, SAIL। সেল সম্পর্কে একটু ভালো করে তোমাদেরকে বলে নিই, তাহলে তোমরা বুঝতে পারবে। সেল কথাটার পুরো কথা হচ্ছে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, এটা মনে রাখবে, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। সেল হচ্ছে মানে কি বলবো, সেলের সদর দপ্তর নতুন দিল্লিতে অবস্থিত। আর সেল কি করে, সব ইস্পাত কারখানাগুলোকে, মানে ভারতের মধ্যে যতগুলো লৌহ ইস্পাত কারখানা আছে সব কারখানাগুলোকে নিয়ন্ত্রণ করে এবং তাদের উৎপাদন বাড়ানোর জন্য যে পন্থা অবলম্বন করা হয়, সেই মানে গৃহীত ব্যবস্থাপনা গ্রহণ করা হয়, সেগুলো কিন্তু সেলই গ্রহণ করে। মানে সব কিছু বেশিরভাগই, মানে ম্যাক্সিমাম স্টিল প্ল্যান্ট কিন্তু সেলের আওতায় রয়েছে। এবং সেল কি করে, ভারতের মধ্যে যতগুলো ইস্পাত কারখানা রয়েছে সব ইস্পাত কারখানা রক্ষণাবেক্ষণ, তাদের উৎপাদন বৃদ্ধি, এইসবের দিকে খেয়াল রাখে এবং বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে। যেমন ধরো তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে বলি, ধরে নাও আমাদের বাড়িতে অনেকজন মেম্বার আছে। এবারে দেখো আমাদের বাড়িতে একজন তো মেন থাকেন, বাড়ির একজন প্রধান থাকেন, তাই না, যিনি পুরো বাড়ির সব কিছু পরিচালনা করেন। বাড়িতে অনেকেই থাকেন, কাকা, তারপর দাদা, ভাই, বোন, পিসি, অনেকেই থাকেন, কিন্তু সবার মধ্যে একজন থাকেন যিনি পুরো পরিবারটাকে পরিচালনা করেন, তাই না। তো এরকম বলতে পারো লৌহ ইস্পাত শিল্প যদি একটা পরিবার হয়, সেল হচ্ছে তাদের পরিবারের প্রধান। এই সেল, এই লৌহ ইস্পাত শিল্প এই পুরো পরিবারটাকে পরিচালনা করে আর কি, ঠিক আছে। সেলের ফুল ফর্মটা মনে রাখবে। আর সেল গঠিত হয় 1954 সালে। এই যে লৌহ ইস্পাত শিল্পের উন্নতি যাতে হয়, তো সেই জন্যেই সেল গঠন করা হয়। তো যাই হোক, আমরা আমাদের আলোচনায় এবার ফিরে আসি। এই যে স্টিল কোম্পানি, এটা গড়ে ওঠার কারণ, এটা আমরা একটু বলবো এবার। আগে যেটা বললাম সেটাই এখানেও তাই। তো এর একটা বিশেষত্ব আছে, এটা হচ্ছে হীরাপুরে লোহাপিণ্ড এবং কুলটিতে ইস্পাত পিণ্ড, আর বার্নপুরে বিক্রয়যোগ্য লোহা ইস্পাত তৈরি করা হয়। এটা হচ্ছে একটা কয়লা ভিত্তিক এবং ভারতের প্রাচীনতম ইস্পাত কারখানা। এখানেও তাই, এই শিল্প গড়ে ওঠার জন্য যে আকরিক লোহা, কয়লা, চুনাপাথর, ডলোমাইট, এইসব প্রাপ্তির সুবিধা রয়েছে বলেই এই শিল্প গড়ে উঠেছে। আগেরটা যেটা বললাম আমি, দুর্গাপুরে যেটা গড়ে উঠেছিল, সেখানে মানে যেখান থেকে কাঁচামাল দুর্গাপুরে আমদানি করা হচ্ছিল, এখানেও তাই। আকরিক লোহা দেখো, ঝাড়খণ্ডের গুয়া, নোয়ামুন্ডি থেকে আকরিক লোহা পাওয়া যাচ্ছে। তারপর উড়িষ্যার গরু মহিষানি ও বাদাম পাহাড় থেকে আকরিক লোহা পাওয়া যাচ্ছে। তারপর দেখো কোক কয়লা পাওয়ার সুবিধা রানীগঞ্জ, তারপর ঝরিয়ার কোক কয়লা পাওয়ার সুবিধা রয়েছে। তারপর দেখো চুনাপাথর এবং ডলোমাইট, ওই উড়িষ্যার বীরমিত্রপুর, গাংপুর, বালাঘাটের চুনাপাথর, এইসব পাওয়ার সুবিধা রয়েছে। তো সেই জন্যই এই শিল্প গড়ে উঠতে পেরেছে। তারপরে যে ডিভিসির প্রচুর পরিমাণে তাপবিদ্যুৎ এবং জলবিদ্যুতের সরবরাহ এই শিল্পটাকে উন্নতির পথে নিয়ে গেছে। তারপর দামোদর নদীর জল প্রাপ্তির সুবিধা রয়েছে। আগের পয়েন্ট যেগুলো আমি বললাম সেগুলো এখানে একই ব্যাপার। তারপর বন্দর, এখানেও তাই কলকাতা এবং হলদিয়া নদীর বন্দরের সাহায্যে বিভিন্ন দ্রব্য রপ্তানি করা হচ্ছে এবং কাঁচামাল আমদানি করার সুবিধা রয়েছে। তো এইসব সুযোগ সুবিধা থাকার জন্য এই শিল্পকেন্দ্রটা গড়ে উঠেছে। তো দেখো এছাড়াও দেখো এই শিল্পের মানে এইগুলো ছাড়াও বেশ কিছু স্পঞ্জ আয়রন কারখানাও পশ্চিমবঙ্গে গড়ে উঠেছে, বাঁকুড়া, বর্ধমান, পুরুলিয়াতে। তারপর মাঝারি ইস্পাত কারখানাও পশ্চিমবঙ্গে বেশ কিছু গড়ে উঠেছে। এরপরে দেখো এর মধ্যেই আমি তোমাদেরকে বললাম আবার যে পশ্চিমবঙ্গে এই লৌহ ইস্পাত শিল্পের উন্নতির কারণ কি,
সেটাও তাই, ওই একই পয়েন্ট, এই যে পয়েন্ট আমি এখানে যে পয়েন্টগুলো বললাম ওখানেও তাই একই পয়েন্টগুলো তোমরা ভালো করে লিখবে, মানে এই বিষয়টা ভালো করে বুঝে নাও, টেক্সট বইটা ভালো করে পড়বে, তাহলে তোমরা একটা জিনিস করলেই 3টে কোশ্চেনের অ্যান্সার একটাই দিতে পারবে, তাই না? যদি পশ্চিমবঙ্গে লৌহ ইস্পাত শিল্প উন্নতির কারণগুলি আলোচনা করো এরকম আসে কোশ্চেন, তাহলে তোমরা এই পয়েন্টগুলো লিখতে পারবে, যেটা আমি এখানে বললাম এবং আগে বললাম যেটা সেটা, এটা তাহলে আমি নতুন করে আর বলছি না। তবে দেখো পশ্চিমবঙ্গে দেখো লৌহ ইস্পাত শিল্প বেশ উন্নতি লাভ করেছে, তাই তো? তো বেশ উন্নতি লাভ করলেও এই শিল্পের বেশ কিছু সমস্যা দেখা দিচ্ছে। তো এই সমস্যাটা একটু আমি তোমাদেরকে বলি, কি কি সমস্যা পশ্চিমবঙ্গে লৌহ ইস্পাত শিল্পের সমস্যা। একটা হচ্ছে কোক কয়লার অভাব। পশ্চিমবঙ্গে যে কয়লাটা পাওয়া যায় সেটা খুবই নিম্নমানের, তো নিম্ন এবং মধ্যমানের। তো এই কয়লা পাওয়ার অভাব এই শিল্পটাকে একটা রুগ্ন শিল্পে পরিণত করেছে। কাঁচামালের নিম্নমানের, অন্যান্য যে কাঁচা মাল পাওয়া যাচ্ছে সেগুলো খুবই নিম্নমানের। উৎকৃষ্ট মানের ইস্পাত তৈরি করতে গেলে আরও উন্নত মানের কাঁচামালের প্রয়োজন। অনুন্নত প্রযুক্তিবিদ্যা এবং পুরনো যন্ত্রপাতি দিয়েই এই শিল্পকেন্দ্রগুলো গড়ে উঠেছে। যেমন দেখো আমি বললাম এই শিল্পকেন্দ্রটা এবং দুর্গাপুরে যেগুলো গড়ে উঠেছিল ডিএএসপি, তো সেগুলো অনেক আগে ভারতে, সেগুলো অনেক আগে গড়ে উঠেছে, তাই না? তো দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় অনেক গড়ে উঠেছে। তো সেই প্রাচীনকালে গড়ে উঠেছে এবং প্রাচীনকালের যন্ত্রপাতি দিয়েই মানে উৎপাদন করা হচ্ছে। তো তার ফলে উৎপাদনের পরিমাণ খুবই কম হচ্ছে, যতটা উৎপাদন হওয়া দরকার তার থেকে কম পরিমাণ হচ্ছে। তো সেই জন্যই এই শিল্পটা সমস্যার সম্মুখীন হয়েছে। আর ত্রুটিপূর্ণ পরিচালন ব্যবস্থার জন্য এই যে স্টিল প্ল্যান্টগুলো, এখানে প্রায়ই ধর্মঘট হয়, শ্রমিকদের মধ্যে ধর্মঘট দেখা দেয়। তো এসব ত্রুটিপূর্ণ যে পরিচালন ব্যবস্থা, তো তার জন্য এই শিল্প রুগ্ন শিল্পে পরিণত হয়েছে, মানে এই শিল্পে বেশ সমস্যা দেখা দিচ্ছে। তবে পশ্চিমবঙ্গে লৌহ ইস্পাত শিল্পের ভবিষ্যৎ কিন্তু যথেষ্ট উজ্জ্বল, মানে এই শিল্পের সম্ভাবনা কিন্তু প্রচুর। যেহেতু এই শিল্প পশ্চিমবঙ্গ একটা ঘন জনবসতিযুক্ত রাজ্য, তো সেই জন্য এই শিল্পের চাহিদা খুব বেশি। তারপর কয়লা, আকরিক লোহা, ছাঁট লোহা, স্পঞ্জ লোহা, এসব লোহা পাওয়ার সুবিধা, তো সেই জন্য এই শিল্পর সম্ভাবনা দেখা দিচ্ছে। আর এই শিল্পের বৈদেশিক বাজার, শুধুমাত্র বৈদেশিক নয়, অভ্যন্তরীণ বাজারও এই শিল্পকে উন্নতির দিকে এগিয়ে যেতে সাহায্য করছে। আর উদার শিল্পনীতির জন্য এই শিল্প কিন্তু বেশ উন্নতি লাভ করছে, মানে পশ্চিমবঙ্গে লৌহ ইস্পাত শিল্প উন্নতি লাভ করছে। আর ওই যে বললাম সেল সব কিছুকে, মানে এই শিল্পকেন্দ্রটাকে সেল গ্রহণ করেছে, তো সেল কিন্তু বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করছে যাতে এই শিল্পটা আরও উন্নতি লাভ করে এবং উৎপাদন বৃদ্ধির জন্য মূলধন বিনিয়োগ করছে, বিভিন্ন শিল্পপতিরা মূলধন বিনিয়োগ করছে। তো তার ফলে এই শিল্পের সম্ভাবনা কিন্তু খুব বেশি। তো তোমাদের শিল্পটা হয়ে গেল, মানে লৌহ ইস্পাত শিল্পটা হয়ে গেল। নেক্সট ক্লাসে আমরা কৃষিভিত্তিক যে শিল্প সেগুলো নিয়ে আলোচনা করব। তো তোমরা এখানে পশ্চিমবঙ্গে শিল্প গড়ে ওঠার, মানে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ, আর ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি বা কুলটি হীরাপুর বার্নপুর গড়ে ওঠার কারণ, আর তার সঙ্গে দুর্গাপুরে হিন্দুস্তান স্টিল লিমিটেড এবং দুর্গাপুর অ্যালয় স্টিল প্ল্যান্ট গড়ে ওঠার কারণ, এই 3টে কারণের মধ্যে একটাই করবে, তাহলে 3টে লিখতে পারবে। আর ছোট ছোট যে 2 নম্বর কোশ্চেন এখানে যেরকম সেল, তারপর আধুনিক যন্ত্রশিল্পের মেরুদণ্ড, শেকড় আলগা শিল্প যেটা বললাম, এই ছোট ছোট জিনিসগুলো তোমরা পড়বে। আর দুর্গাপুরকে ভারতের রুট বলা হয় কেন, এটা পড়বে ভালো করে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো লৌহ ইস্পাত শিল্পটা। যদি বুঝতে না পারো আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে।